ভাইয়া মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে আমরা একটু আলোচনা করি। দেখো পর্যায় সারণীতে মৌল আছে, পর্যায় সারণীতে টোটাল মৌল আছে। দেখো টোটাল মৌল সর্বমোট মৌল আছে কতটা জানো? পর্যায় সারণীতে সর্বমোট মৌল 118টা। এর মধ্যে 118-এর মধ্যে 98টা পাওয়া যায় হচ্ছে প্রকৃতিতে, 98টা পাওয়া যায় প্রকৃতিতে, ঠিক আছে? এই 98টা প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি যে 20টা আছে ওইগুলো হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা হয়, ঠিক আছে, ল্যাবরেটরিতে। এরপরে মানবদেহে 26 ধরনের মৌল আছে। কত ধরনের? 26 ধরনের মৌল আছে, ঠিক আছে। এরপরে পর্যায় সারণী সম্পর্কে একটু জানি। পর্যায় সারণীর পর্যায় কটা, গ্রুপ কটা, এগুলো জানো? এগুলো একটু জানাই দিই, এগুলো আসতে পারে। দেখো পর্যায় সারণীতে পর্যায় আছে টোটাল কয়টা? পর্যায় আছে টোটাল 60টা। গ্রুপ আছে, পর্যায় মানে যে সারিগুলা, আর গ্রুপ আছে টোটাল 18টা। কোন গ্রুপে কতটা মৌল এগুলো একটু জানতে হবে। দেখো এই যে পর্যায়ের ক্ষেত্রে প্রথম পর্যায়ে মৌল আছে 2টা, প্রথম পর্যায়ে 2টা। তারপরে 2 নাম্বার পর্যায়ে দেখো দ্বিতীয় এবং তৃতীয়, এই 2টা পর্যায়ে মৌল আছে কয়টা করে জানো? 8টা করে। এবং চতুর্থ এবং পঞ্চম, ভালো করে বুঝো, চতুর্থ এবং পঞ্চম এই 2টা পর্যায়ে মৌল আছে কয়টা করে ভাইয়া? 18টা করে। কয়টা করে? 18টা করে। এরপরে আছে তোমার ষষ্ঠ পর্যায় এবং সপ্তম পর্যায়, এই 2টা পর্যায়ে মৌল আছে কয়টা করে জানো? 32টা করে। এই 2টা পর্যায়ে মৌল আছে কয়টা করে? 32টা করে। এটা গেল পর্যায়ের পার্টটা। এটা কোন পার্ট গেছে? পর্যায়ের পার্ট। এইবারে আসো, পর্যায়ে তো গেল, ঠিক আছে, পর্যায়ে গেছে। এবার কোন গ্রুপে কতটা মৌল এটাও একটু জানতে হবে। গ্রুপের ক্ষেত্রে 1 নাম্বার গ্রুপ এবং 18 নাম্বার গ্রুপ, এই 2টা গ্রুপে দেখো ভালো করে বুঝো, 1 নাম্বার এবং 18 নাম্বার গ্রুপ, 1 নাম্বার এবং 18 নাম্বার গ্রুপ, এই 2টা গ্রুপে 60টা করে মৌল আছে, ঠিক আছে। এরপরে আসো 2 নাম্বার গ্রুপ এবং 13 থেকে 17 পর্যন্ত এই গ্রুপগুলোতে মৌল আছে কটা করে জানো? এই গ্রুপগুলোতে মৌল আছে তোমার হচ্ছে কটা করে? 6টা করে। এরপরে বাকি যেগুলো আছে লাইক 3 নাম্বার গ্রুপে আছে 32টা, এটা সবচেয়ে স্পেশাল, এটা পরীক্ষায় আসে। একমাত্র 3 নাম্বার গ্রুপে 32টা মৌল আছে, সবচেয়ে বেশি আর কি। গ্রুপের মধ্যে 3 নাম্বার গ্রুপে 32টা মৌল আছে এবং আরও যে আছে লাইক তোমার বাকি হচ্ছে কত? 4 থেকে 12 পর্যন্ত, এগুলার প্রত্যেকটা গ্রুপে 4টা করে মৌল আছে। আশা করি আমি ভুল লিখি না, এগুলো হচ্ছে আমি আগে থেকেই লিখে রাখছি। এই যে এইগুলাতে এই যে এইগুলা, এই যে এই স্লাইডটাও পড়তে পারো। এটা হচ্ছে আমরা এই যে যেটা পড়াইতেছি ওইটা, ঠিক আছে। ওই যে এগুলা ফুল স্লাইডই আছে, ঠিক আছে, ওকে। বুঝছো? তো এগুলা মনে রাখলে আই থিঙ্ক অনেক বেশি কাজে আসবে। এবং তোমার এখানে পর্যায় সারণীতে আরেকটা জিনিস আছে, দেখো ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজ নামে একটা সিরিজ আছে, ওটা তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে ডিসিপ্লিন টুল কেমিস্ট্রি, হয়েছে কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিল। এই যে এটা হচ্ছে পর্যায় সারণী, ঠিক আছে। এটার মধ্যে দেখবা নিচে আলাদা যে এই যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ আছে, এই ল্যান্থানাইড সারির মৌল শুরু হয় 57 থেকে শেষ হয় তোমার 71-এ। দ্যাট মিনস 57 থেকে 71 পর্যন্ত এটা হচ্ছে ল্যান্থানাইড সারি। তারপরে অ্যাক্টিনাইড সারি হচ্ছে 89 থেকে 103, এগুলো মনে রাখবো, 89 থেকে 103, ঠিক আছে। এবং এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ মৌল হচ্ছে এই যে 3 নাম্বার গ্রুপে দেখো 3 নাম্বার গ্রুপের হচ্ছে 6 নাম্বার পর্যায়ে থাকে ল্যান্থানাইড সিরিজ এবং 7 নাম্বার পর্যায়ের 3 নাম্বার গ্রুপে থাকে হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজ, ঠিক আছে। ওইগুলাকে আলাদাভাবে এখানে দিছে, কারণ এগুলার প্রত্যেকটা ধর্ম খুব বেশি কাছাকাছি, ঠিক আছে, একটার প্রতি আরেকটা রিলেটেড। এবারে আসো, আমরা অনেক কিছু বুঝে ফেলছি, আমরা সলভ করি। ভাইয়া মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন মৌল আছে? 26টি ভিন্ন ভিন্ন মৌল আছে। কয়টা? 26টা। অ্যামোনিয়াম ফসফেটের অণুতে কতটি পরমাণু আছে? এটা বুঝতে হবে। অ্যামোনিয়াম ফসফেট বলছে, তো এইটা লিখতে গেলে সংকেত তুমি লিখতে পারবা না, বুঝতে হবে। অ্যামোনিয়াম মানে কি ভাইয়া? দেখো অ্যামোনিয়াম মানে NH4+, এটা তো জানো অ্যামোনিয়াম। ফসফেট মানে কি ভাইয়া? PO4, ফসফেট PO4 3-, এটা হচ্ছে ফসফেটের সংকেত। তো তুমি PO4 যদি জানো,
এই 3 বের করে ফেলতে পারবা কেমনে? কারণ আমরা জানি দেখো এই যে ফসফরাসের যোজনী হচ্ছে 5 প্লাস অক্সিজেনের যোজনী -2 4টা আছে 4 দিয়ে গুণ দিবা তো হিসাব করলে 5 4 দুগুণা 8 -8 তো এখান থেকে -3 আসে দ্যাট মিন্স এইটার তোমার হচ্ছে এখানে আয়ন হচ্ছে -3 চার্জ ঠিক আছে তো এইভাবেও করা যায় তো ভালো করে বুঝো এটার জারণ সংখ্যা যেটা এটা হচ্ছে মনে করো তার হচ্ছে যোজনী তাহলে অ্যামোনিয়ার যোজনী হচ্ছে 1 ফসফেটের যোজনী হচ্ছে 3 তাহলে তারা দুইটা জিনিস বা দুইটা মৌল বা দুইটা যৌগই মিলে যখন একটা নতুন যৌগ উৎপন্ন করে তখন তাদের যোজনীর আদান প্রদান হয় কিসের আদান প্রদান হয় যোজনীর তাইলে অ্যামোনিয়াম এই যে অ্যামোনিয়াম এবং ফসফেট এরা কি করতেছে মৌল গঠন করতেছে তখন কি হবে যোজনীর আদান প্রদান হবে লাইক অ্যামোনিয়ামের যোজনী যে 1 এটা যাবে ফসফেটে ঠিক আছে এবং ফসফেটের যোজনী যে 3 এটা আসবে অ্যামোনিয়ামে ঠিক আছে তাহলে আলটিমেটলি তুমি কি পাইতেছো যে অ্যামোনিয়াম এটাতে আসবে ফসফেটের যোজনী 3 আসছে আর অ্যামোনিয়ামের যোজনী যে 1 এটা যাবে ফসফেটে ঠিক আছে ওর 1 তো লেখা লাগে না দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ফসফেট এটা কি এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট এটা যদি অ্যামোনিয়াম ফসফেট হয় এটাতে কতটি পরমাণু আছে পরমাণু যা হিসাব করতে বলছে দেখো এখানে নাইট্রোজেন একটা পরমাণু ভালো করে বুঝো নাইট্রোজেন হচ্ছে একটা পরমাণু হাইড্রোজেন কয়টা আছে চারটা আছে বাইরে 3 আছে 3 দিয়ে গুণ দিবা প্লাস ফসফরাস একটা পরমাণু হাইড্রোজেন অক্সিজেন আর 4টা কয়টা টোটাল হলো দেখো এই যে এখানে 5 3 15 16 আর 5 4 কত 20 এমনি বুঝাইতেছে দেখো নাইট্রোজেন একটা হাইড্রোজেন 4টা 5টা 3 15 আর এটা হচ্ছে 16 আর এখানে অক্সিজেন 4টা 20 এইভাবে গণনা লিখতে হয়ে যায় ঠিক আছে ওকে টাংস্টেনের প্রতীক এই যে অনেকগুলা মৌলের নাম ল্যাটিন শব্দ থেকে আসছে ঠিক আছে তো এই যে টাংস্টেন হচ্ছে যে এটা অলফার্ম ল্যাটিন নাম থেকে আসছে অলফার্ম থেকে আসছে অলফার্ম ঠিক আছে অলফার্ম থেকে আসছে এটা হচ্ছে তার ল্যাটিন নাম এটা হচ্ছে টাংস্টেন ঠিক আছে এরপরে এটা হচ্ছে স্টিবিয়াম এটাকে হচ্ছে অ্যান্টিমনি স্টিবিয়াম এটা কি এটা হচ্ছে অ্যান্টিমনি এবং এই যে এটা হচ্ছে টাংস্টেনের প্রতীক কি যে ডাব্লিউ এটা হচ্ছে টাংস্টেনের প্রতীক ঠিক আছে এই যে এটা হচ্ছে লেড যেটা আসছে তোমার প্লাম্বাম থেকে ল্যাটিন নাম প্লাম্বাম থেকে এই লেড আসছে ঠিক আছে এরপর এটা হচ্ছে মার্কারি এটার ল্যাটিন নাম হচ্ছে হাইড্রাজিরাম থেকে মার্কারি আসছে টাংস্টেনের প্রতীক কোনটা অলফার্ম ভাই তোমাকে এইখানে আমি একটা এমসিকিউ পড়াইছি নাকি কয়টা এমসিকিউ পড়াইছি তুমি আমাকে বলো এখানে তোমাকে 7-8টা এমসিকিউ পড়াই দিছি তুমি এটা খেয়ালই করতে পারো না তুমি দেখতেছো 200টা এমসিকিউ ভাইয়া পড়াইতেছি না ভাই আসলে এখানে 200টার মধ্যে অনেকগুলো ঢুকিয়ে দিছি দেখছো তো এখানে এগুলো শিখা হয়ে গেছে না যদি আসে নিচে কোনটা অ্যান্টিমনির প্রতীক বা অ্যান্টিমনির ল্যাটিন নাম কোনটা স্টিবিয়াম বলতে হবে অ্যান্টিমনির প্রতীক কোনটা এসবি বা মার্কারির প্রতীক কোনটা এইচজি মার্কারির ল্যাটিন নাম কোনটা হাইড্রাজিরাম লেডের প্রতীক কোনটা এই যে পিবি লেডের মানে ল্যাটিন নাম কি প্লাম্বাম শেষ সবগুলো শেখা হয়ে গেছে এরপরে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা কতক্ষণ পড়লাম মোটামুটি 37 মিনিট পড়ে ফেলছি ভালো ওকে উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দিতে বলছে এইটার নিউটন সংখ্যা কত দেখো ফার্স্ট অফ অল নিউটন মানে কি দেখো নিউটন সংখ্যা মানে কি নিউটন মানে হচ্ছে ভালো করে বুঝো বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা নিউটন মানে কি বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা নিউটন মানে হচ্ছে বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা আর বর সংখ্যা হচ্ছে তাইলে অবশ্যই নিউটন সংখ্যা যোগ তোমার প্রোটন সংখ্যা সো নিউটনের সূত্র কি বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা যখন এরকম একটা মৌল থাকে থিঙ্ক অ্যাবাউট দ্যাট যে এটা হচ্ছে একটা মৌল সরি একটা মৌল তো মৌলের এইখানে যেটা থাকে এটা হচ্ছে বর এখানে যেটা থাকে এটা হচ্ছে ভর এবং এখানে যেটা থাকে এটা হচ্ছে প্রোটন এখানে যেটা থাকে এটা কি এটা হচ্ছে প্রোটন এবং এইখানে থাকে চার্জ এখানে থাকে চার্জ তো এইভাবে থাকে একটা মৌলের দ্যাট মিন্স এই মৌলের দেখো এই কর্নারে যেটা আছে এটা অবশ্যই বর এবং এখানে যেটা আছে এটা অবশ্যই তার প্রোটন সংখ্যা তাহলে এই মৌলের বর সংখ্যা কত 39 ঠিক আছে প্রোটন সংখ্যা কত 19 তাহলে বর থেকে প্রোটন বিয়োগ দিলেই তো নিউটন পেয়ে যায় 20 নিউটন সংখ্যা কত নিউটন সংখ্যা হচ্ছে 20 নিউটন সংখ্যা কত 20 ব্যাপারটা কি বুঝতে পারছো তাহলে নিউটন হচ্ছে 20 বুঝছো নিউটন সংখ্যা মানে বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বর সংখ্যা কই পেয়েছি একটা এরকম মৌল যখন থাকবে তখন হচ্ছে এটার এই কর্নারে থাকে বর তারপরে এই নিচে থাকে হচ্ছে নিচের বাম সাইডে কি থাকে যে এখানে থাকে প্রোটন এখানে থাকে চার্জ তাহলে এইটা বর এইটা প্রোটন বর থেকে প্রোটন বিয়োগ দিলে আমাদের নিউটন 20 পেয়ে গেছে ঠিক আছে বুর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায় দেখো বুর পরমাণু মডেল অনুসারে কোনটার বর্ণালী ব্যাখ্যা করা যায় বুর পরমাণু মডেল অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ভালো করে বুঝো 1 ইলেকট্রন বুর পরমাণু মডেল অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট 1
ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। বর্ণালী ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। দেখো বুর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যাবে? বুর পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায়। কি ভাইয়া? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। তাহলে এখানে এক ইলেকট্রন কোনটার আছে ভালো করে বুঝো। এই যে হিলিয়ামের ইলেকট্রন কয়টা? হিলিয়ামের ইলেকট্রন 2টা, কারণ হিলিয়ামের দুজনই হচ্ছে মানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার প্রোটনের ইলেকট্রন সমান। লিথিয়ামের ইলেকট্রন কয়টা? 3টা, ঠিক আছে, কারণ লিথিয়াম 3, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়ামের প্রোটন সংখ্যা 3। লিথিয়াম প্লাস মানে কি ভালো করে বুঝো। এই যে সোডিয়ামের এই অবস্থায় ইলেকট্রন সংখ্যা 11, কারণ তার পারমাণবিক সংখ্যা 11। বাট সোডিয়াম প্লাস হওয়া মানে কি? সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করলেই তো প্লাস হয়, তাহলে এই প্লাস মানে কি? একটা ত্যাগ করে ফেলছে, তাহলে তার ইলেকট্রন হয়ে গেছে আগে 11টা ছিল, একটা ত্যাগ করে ফেলছে 10টা হয়ে গেছে, স্বাভাবিক, বুঝছো? অ্যালুমিনিয়াম 3+, এটার ইলেকট্রন সংখ্যা কত? আগে ছিল অ্যালুমিনিয়াম 13টা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের 13টা ইলেকট্রন থাকে। 3+ মানে কি? এখানে +3 না, 3+ মানে সে 3টা ত্যাগ করে ফেলছে, ত্যাগ করা মানে কি? শেষ, তার থেকে চলে গেছে, 3টা দিয়ে ফেলছে, 10টা আছে তার কাছে। এখন অ্যালুমিনিয়াম 3+ ইলেকট্রন কয়টা? 10টা। ভাই অক্সিজেন 2-, এটাতে ইলেকট্রন কয়টা? কত? অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টা। 2- মানে কি? 2টা গ্রহণ করছে, গ্রহণ করলে মাইনাস হয়, 2টা যোগ করো তোমার 10টা, ঠিক আছে ভাইয়া। ক্লোরিন মাইনাস, ইলেকট্রন কয়টা? ক্লোরিনের থাকে 17টা, মাইনাস মানে কি? একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে হয়ে গেছে 18টা, এইভাবে। তো এখন আমরা দেখবো যে লিথিয়াম প্লাস মানে কি? আগে ছিল 3টা, একটা ত্যাগ করে ফেলছে, 2টা আছে। আমরা জানি বুর পরমাণু মডেল অনুসারে কোনটার বর্ণালী ব্যাখ্যা করা যায়? যেটার মানে ইলেকট্রন একটা। তাহলে হিলিয়াম প্লাস, এটা দেখো হিলিয়ামের দুইটা ইলেকট্রন থাকে, একটা ত্যাগ করে ফেলছে, দ্যাট মিনস একটা আছে। সো হিলিয়াম যেটা, এটাই হচ্ছে আমাদের এটার বর্ণালী ব্যাখ্যা করা যাবে, কারণ এটাতে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন, কারণ হিলিয়ামের 2টা থাকে প্লাস মানে কি? এটা ত্যাগ করে ফেলছে। তো বুর পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, তাহলে ওইটা অনুযায়ী হিলিয়াম প্লাস একটা বর্ণালী ব্যাখ্যা করা যাবে, হিলিয়ামের না। প্লাস মানে কি? এটা ত্যাগ করে ফেলছে, একটা ইলেকট্রন আছে। এই যে সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে। সি শক্তি স্তরে, সি কই? এই যে এটা হচ্ছে আমাদের সি শক্তি স্তর। এই সি শক্তি স্তর কত নাম্বার শক্তি স্তর? দেখো এটা হচ্ছে আমাদের মূল নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয় শক্তি স্তর। তাহলে সি শক্তি স্তর যেটা, এটা অবশ্যই 3 নাম্বার শক্তি স্তর। 3 নাম্বার শক্তি স্তর হইলে এন এর মান 3, আমরা ভালো করে জানি। 3 নাম্বার শক্তি স্তর মানে কি? এন এর মান 3, ভালো করে বুঝো। 3 নাম্বার শক্তি স্তর মানে কি? এন এর মান 3। এন এর মান যদি 3 হয়, কৌণিক ভরবেগ বের করতে বলছে। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে ভাইয়া mvr = nh/2π। তো এই যে mvr যেটা দেখছো, এই পুরোটাই কৌণিক ভরবেগ। তোমার জানা লাগে হচ্ছে n আর h। h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, যেটার মান 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে, এটা মনে রাখবা। h কি? h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, মান কত? 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তো এইবার n জানলেই তোমার কৌণিক ভরবেগ চলে আসতেছে। n তো আমরা এই যে সি শক্তি স্তর বলছে না, সি শক্তি হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর, তাহলে এখানে কৌণিক ভরবেগ বের করতে পারবা না। এই যে mvr = nh/2π, দিলে n এর মান 3, h এর মান 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই 2π আছে না, 2 × π এর মান হচ্ছে 3.1416, ঠিক আছে। তো এটা হিসাব করলে তুমি একটা মান পেয়ে যাবা, কত? 3 × 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই 2 × 3.1416, কত আসলো ভাইয়া? 3.16 × 10⁻34, এই যে এটা আসছে, এটা আনসার, এটা আসছে। এবং এই যে একক হচ্ছে কি ভাইয়া? এই যে তোমার মিটার স্কয়ার kg/s, এটাই হচ্ছে তোমার আসলে ইয়ের একক, কি বলে? জুল সেকেন্ডের একক বা প্লাঙ্ক ধ্রুবকের একক। মিটার স্কয়ার kg/s, এটাকে জুল সেকেন্ডও বলা হয়। তো এইটাই হচ্ছে আনসার আমাদের, বুঝছি? ওকে, এরপরে এগুলা থেকে আরেকটা সূত্র আছে, জানো? এগুলা থেকে আরেকটা সূত্র আছে, পরীক্ষায় আসলে ওটা দিয়ে আনসার করা ট্রাই করো। লাইক এটা হচ্ছে আমাদের মেইন নিউক্লিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো প্রথম শক্তি স্তর, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো আমাদের দ্বিতীয় শক্তি স্তর, ঠিক আছে, বুঝছো? এবং এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। এটা কি? এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। তো এটা যদি তৃতীয় শক্তি স্তর হয়, তাহলে দেখো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এবং এটাকে আমরা নিউক্লিয়াস ধরছি। তাহলে এইগুলার ক্ষেত্রে ইলেকট্রন যদি মনে করো এটা থেকে এটাতে মুভ করে, তাহলে শক্তি বিকিরণ করে, ঠিক আছে, সরি এখানে হচ্ছে হ্যাঁ এটা হয়, শক্তি বিকিরণ করে শোষণ করে, এরকম হয়। বেশি যেটা আছে না, মানে বেশি থেকে, মানে উপরের শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে সে শক্তি বিকিরণ করে। ইলেকট্রন কি করে? শক্তি বিকিরণ করে, এবং
নিচের শক্তি স্তর থেকে যদি উপরের শক্তি স্তরে যায় তখন হচ্ছে ইলেকট্রন শক্তি শোষণ করে। কি করে? শক্তি শোষণ করে, ঠিক আছে। এবং এখানে শক্তি যদি ই হয়, ঠিক আছে, তাহলে এই ই ইজিক্যাল টু হচ্ছে ভাইয়া hc/λ। সি হচ্ছে আলোর বেগ, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবং এই যে ল্যামডা যেটা দেখতেছো এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। মানে তোমাকে অনেক সময় বলতে পারে যে একটা ইলেকট্রন মনে করো শক্তি দেওয়া আছে, শক্তির পার্থক্য দিয়ে দিতে পারে, এটা হচ্ছে শক্তির পার্থক্য ডেল ই আর কি, বুঝছো? লাইক তোমাকে বলতে পারে যে 3 নম্বর শক্তি স্তরের শক্তি মনে করো ক, এটাতে খ শক্তি, তাইলে আসলে এখানে শক্তির পার্থক্য বের করবা, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে যেটা বের করবা এটা হচ্ছে তোমার এই ই এর মান, ঠিক আছে। hc/λ বসাইয়া ল্যামডা বের করলেই তোমার হচ্ছে ইয়ে চলে আসবে, তরঙ্গ দৈর্ঘ্য চলে আসবে। এরকম পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, যে তরঙ্গ দৈর্ঘ্য বের করে যদি একটা মানে ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে যায়, ঠিক আছে। তো সূত্রটা মনে রেখো। কোন মৌলে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? আমরা জানি ইলেকট্রন তিনটা মৌলে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। এটা হচ্ছে ফসফরাস, এইটা, এবং আরেকটা হচ্ছে ক্রোমিয়াম এবং কপার। এই 3টা নিয়মই হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম, ঠিক আছে। বাট তুমি যদি এটা এই 30টার মধ্যে আর কি, বুঝছো, পরে যদি অ্যাড করতে চাও এখানে সিলভার, গোল্ড এগুলারও ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, কারণ কপারের নিচে আছে এগুলো, বুঝছো। ওকে, সো এই মেইন হচ্ছে 3টা। ভাইয়া এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয় কেন? আউফবাউ নীতির জন্য। আউফবাউ নীতি অনুসারে, আউফবাউ নীতি যেটা, ওইটার জন্য পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হয়। কেমনে? আমরা দেখছি যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, ঠিক আছে। এরপরে 3d-তে না গিয়ে 4s-এ যায়। কেন যায়? কারণ 3d-তে দেখো 3d-র যে শক্তি, আহ্বান নীতি অনুসারে হচ্ছে ইলেকট্রন যেই শক্তি স্তরের শক্তি কম ওইটাতে আগে প্রবেশ করে। 3d-তে শক্তি হচ্ছে n+l দিয়ে বের করে। l মানে কি? l মানে হচ্ছে দেখো sp/df যেগুলা, ওইখানে তোমার s এর মান 0, p এর মান হচ্ছে 1, d এর মান 2, f এর মান হচ্ছে 3, ঠিক আছে। তো এই যে 3d দেখতেছি এটা শক্তি কি হবে? যে n এর মান 3 প্লাস l কত? l হচ্ছে d না, d, তো d এর মান কত হবে? d এর মান হচ্ছে 2, এটা থেকে আসতেছে 5, 3d এর শক্তি আসতেছে 5। সেম ভাবে 4s এর শক্তি বের করলে 4 + s এর মান 0 আসে, তখন আসে 4। তখন আমরা দেখি যে 4s এর শক্তি আসলে 3d থেকে কম, তাহলে যে শক্তি স্তরে যেইটার শক্তি কম ওইটাতে ইলেকট্রন আগে প্রবেশ করে, জন্য 3d-তে না গিয়ে 4s ইলেকট্রন আগে প্রবেশ করে, 4s1 হয়। এটা হচ্ছে আমাদের পটাশিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, বুঝছো। এবং এরপরে কপার আর ক্রোমিয়ামের ব্যতিক্রম হয়। এগুলো কেন? লাইক ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এতটুকু ঠিক আছে। এরপরে এখানে হওয়া উচিত ছিল 4s2 এবং 3d4, এটা হওয়া উচিত ছিল ক্রোমিয়ামের, ঠিক আছে, 24টা। বাট এটাতে ঝামেলা হয় যেটা আমরা জানি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালগুলা বেশি সুস্থিতি অর্জন করে, এজন্য d4 থেকে d5 যেটা, ঠিক আছে, d5 এটা হচ্ছে বেশি সুস্থিতিশীল। এজন্য সুস্থিতি অর্জনের জন্য এই d কি করে? এই s থেকে একটা ইলেকট্রন নিয়ে আসে, 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে আসে, তখন 4s-এ ইলেকট্রন হয়ে যায় একটা, 3d-তে হয়ে যায় 5টা। সেমভাবে কপারের এখানে 3d 9 থাকে, পরে সে একটা আইনা 10টা করে ফেলে। তো কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? এই 3টার। তাহলে এখানের মধ্যে কোনটা আছে? এখানে ক্রোমিয়াম আছে, এটা ইলেকট্রন ব্যতিক্রম, ঠিক আছে, বুঝতেছি? বলো। এরপরে আসো, বেশি বুঝেই ফেলতেছি নাকি? আমি বুঝিয়ে দিছি ওই জন্য, কারণ বেশি এমসিকিউ সলভ করেই দিছি না, তো যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এই যে এই আয়নে কতটা ইলেকট্রন আছে, ইলেকট্রন হিসাব করবো হচ্ছে দেখো তার অ্যালুমিনিয়ামের মেইন ইলেকট্রন হচ্ছে 13টা, তার পারমাণবিক সংখ্যা 13, ওইটা অনুযায়ী 3+ মানে কি 3টা ত্যাগ করে ফেলছে, 3টা ত্যাগ করলে বাকি থাকে কয়টা? 10টা, শেষ, বাকি থাকে 10টা। এই যে এটা আগেও করছি। নেক্সট, এই আয়নে ইলেকট্রন কয়টা? দেখো অক্সিজেনের আগে ছিল, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাই অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টা। 2- মানে কি 2টা গ্রহণ করছে, গ্রহণ করা মানে যোগ করছে, তো 10টা আছে এখন, ঠিক আছে। তো এইটাতে কোনটা সঠিক? ইলেকট্রন 10টা, নিউট্রন 10 বলছে। দেখো নিউট্রন 10 না, কেন? নিউট্রন হবে দেখো বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, বর সংখ্যা হচ্ছে 16, প্রোটন সংখ্যা 8, বিয়োগ দিলে 8 আসে। নিউট্রন 10 ভুল, প্রোটন সংখ্যা 10 ভুল, কারণ প্রোটন সংখ্যা 8টা, বর সংখ্যা 14 বলছে, বাট বর সংখ্যা 16 দেখে যেতেছে, ইলেকট্রন সংখ্যা 10, এটাই সঠিক, যে ইলেকট্রন 10, ঠিক আছে। এরপরে n=3 হলে কোন অরবিটালটি অসম্ভব? এই যে এখানে একটা ব্যাপার আছে, 3s, 3p, 3d এগুলো দিছে। n থেকে l এর মান সহকারী শক্তি স্তর, এই যে sp/df এগুলো তো সহকারী শক্তি স্তর। তো l এর মানটা হচ্ছে ভাইয়া, l এর মানটা হচ্ছে আসলে 0 থেকে, দেখো l = লিখো আমার সাথে, লিখো l এর যে মানটা, l = হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের l এর মান। 0 থেকে
ভালো করে বুঝো 0 থেকে n-1 পর্যন্ত এটা হচ্ছে আমাদের l এর মান তাইলে মনে করো যেটাতে n এর মান হচ্ছে 3 কোথায় n এর মান 3 তাহলে ওটার l এর মান হবে 0 থেকে n-1 মানে 3-1 পর্যন্ত বুঝছো তাহলে 0 থেকে 3-1 মানে 2 0 থেকে 2 পর্যন্ত 0 থেকে 2 মানে কি 0 1 2 এটাই তো 0 মানে হচ্ছে s 1 মানে p আর 2 মানে d তাহলে spd এই যে 3 নাম্বার শক্তি স্তরে শুধু spd থাকতে পারবে লাইক 3 নাম্বার শক্তি স্তরে 3s 3p 3d এইগুলাই থাকতে পারবে আর কোনটা থাকতে পারবে না 2 নাম্বার শক্তি স্তর n এর মান 2 হইলে l এর মান কত হবে l এর মান হবে 0 থেকে n-1 মানে কি 2 থেকে 1 বিয়োগ দাও তাহলে 0 থেকে এখানে 1 আসতেছে 0 থেকে 1 পর্যন্ত মানে 0 আর 1 ঠিক আছে তাহলে এখান থেকে 0 মানে s 1 মানে p তাহলে 2 থেকে তুমি শুধুমাত্র 2s পাবা আর 2p পাবা ঠিক আছে যদি n এর মান 4 হয় সব শিখিয়ে দিতেছে n এর মান যদি 4 হয় বুঝছো তাহলে এখান থেকে l আসবে হচ্ছে তোমার একদম 0 থেকে কত n-1 পর্যন্ত 4-1 পর্যন্ত তাহলে অবশ্যই এখান থেকে পাইতেছো 0 থেকে 3 মানে কি 0 1 2 3 সবগুলা তাহলে এটা s p এটা d এটা হচ্ছে f তো তুমি 4 হইলে 4s পাবা 4p পাবা 4d পাবা 4f পাবা তো এখানে বলছে নিচের কোনটা অসম্ভব দেখো তুমি আবার পরীক্ষায় সম্ভব বা দিয়ে না এগুলাই বলো কোনটা অসম্ভব দেখো 3s তো সম্ভব এটা সম্ভব 3p ও সম্ভব 3d ও সম্ভব এই যে এই 3f সম্ভব না কারণ l এর মান d পর্যন্ত যায় দ্যাট মিন্স 3f ও সম্ভব ঠিক আছে 4s থেকে আসলে 4s 4p 4d 4s সবগুলোই সম্ভব 2 দিয়ে আসলে 2s আর 2p সম্ভব 2d প্লাস 2f হচ্ছে এগুলো হচ্ছে অসম্ভব এগুলো অসম্ভব তো অনেকগুলো এমসিকিউ শিখা হয়ে গেছে না ওকে নেক্সটে আসো এই আয়নে Fe3+ আয়নে m শেলে কতটি ইলেকট্রন রয়েছে এটা বলছে m শেলে কতটি ইলেকট্রন আছে m শেল মানে কি এই যে KLMN এইগুলো আছে KLMN ঠিক আছে আমি একটা চিত্র আঁকছিলাম না কই একটু দেখে আসি এটা চিত্র আঁকছিলাম দেখো এটার এই যে প্রথম শক্তি স্তর যেটা এটা হচ্ছে K দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে L তৃতীয় শক্তি স্তরকে বলা হয় M বুরের পরমাণু মডেল অনুসারে এবং আরেকটা শক্তি স্তর যদি আমি এখানে আঁকি ঠিক আছে ওইটা হবে তোমাদের N ওইটা হবে কি ভাইয়া N ঠিক আছে তাহলে M মানে কি তৃতীয় শক্তি স্তর M মানে কি তৃতীয় প্রধান শক্তি স্তর বুঝতেছো M মানে কি M মানে হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তর বলছে এই Fe3+ আয়নের M শেলে কতটি ইলেকট্রন আছে প্রথমে আমি দেখি শুধুমাত্র আয়রনের M শেলে ইলেকট্রন কয়টা আয়রন মানে কি 26 ওকে এটা হিসাব করো 1s2 ইলেকট্রন বিন্যাস করতেছি 2p6 3s2 3p6 এরপরে হচ্ছে এটা যে 4s তাহলে 4s2 হয় এরপরে কয়টা হইছে দেখো এখানে হইছে 18 আর 2 20 আর 6টা আছে দ্যাট মিন্স 3d6 হয় এটাই হচ্ছে মূলত তোমার আয়রনের ইলেকট্রন বিন্যাস এটা কি এটা হচ্ছে আয়রনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস Fe তো শুধুমাত্র যদি আয়রন বলতো +3 না যদি বলে শুধু আয়রন বললে এটার M শেলের ইলেকট্রন কয়টা হইতো M মানে কি M মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর ঠিক আছে তৃতীয় শক্তি স্তর কোনটা যে এটা এই তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন কয়টা আমাকে বলে দেখাও তো তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন কয়টা তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন কয়টা এটা না তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন কয়টা আছে দুইটা এখানে 6টা এখানে 6টা টোটাল কয়টা 6 6 12 আর 2 14টা হইতো ঠিক আছে বাট এখন তোমার কথা হচ্ছে Fe3+ নিয়ে Fe3+ মানে কি সব ঠিকঠাক আছে আমি আগের মতো লিখতেছি দেখো 2p6 3s2 3p6 3d6 4s2 সব লিখছি Fe3+ মানে কি ভাইয়া তিনটা ইলেকট্রন সে ত্যাগ করে ফেলবে এই তিনটা ইলেকট্রন কই থেকে ত্যাগ হবে সবচেয়ে বাইরের শক্তি স্তর কোনটা অবশ্যই 4s2 তো এখানের যে দুইটা আছে এটা আগে শেষ হয়ে যাবে তিনটা ত্যাগ করবে তো এই দুইটা শেষ আরেকটা ইলেকট্রন কই থেকে যাবে এই যে d6 আছে এখান থেকে এটা ত্যাগ করে ফেলবে দ্যাট মিন্স d5 থাকবে তো 3+ মানে কি তিনটা ত্যাগ করে ফেলছে শেষ থেকে তিনটা ত্যাগ করে ফেলছে প্রথমে কিন্তু এই যে শেষ অরবিটালে একদম শেষে যেটা থাকবে সর্ববহিস্থ শক্তি স্তরে আগে ইলেকট্রন ত্যাগ করবে ঠিক আছে বুঝতেছো ওকে তুমি মনে করতে পারবা যে ভাইয়া 4s2 তে তো আগে ইলেকট্রন প্রবেশ করে দিলে 4s2 থেকে বাদ না গিয়ে 3d থেকে বাদ যাবে না 4s2 কিন্তু সবচেয়ে বহিস্থ শক্তি স্তর তো ইলেকট্রন যখন ত্যাগ হয় তখন সবচেয়ে বাইরের শক্তি স্তর থেকেই ত্যাগ হয় ঠিক আছে তখন দেখো M শেলের ইলেকট্রন এখন কয়টা এই যে M মানে তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন কয়টা আছে এখন দুইটা এখানে 6টা এখানে আরো 5টা যোগ করো 13টা হইছে এই ঠিক আছে 13টা নেক্সট এই যে n-1 d10 ns1 এই নিয়ম কোনটা মেনে চলে দেখো তুমি একটু কপারের ইলেকট্রন বিন্যাস আমি তোমাকে দেখাই এগুলা ফ্যামিলিয়ার তুমি আসলে এগুলোর সাথে পরিচিত হওয়ার কথা কপারের ইলেকট্রন বিন্যাসটা এরকম হয় 1s2 2s2 2p6 3s2 3p6 ঠিক আছে এরপরে 4s2 3d6
কত ভালো করে বুঝো 3D9 এরকম হওয়ার কথা ছিল কপার 29, বাট কপারের ক্ষেত্রে কি হয় সে স্থিতিশীলতা অর্জনের জন্য এখানে 10টা করে ফেলে, এখান থেকে একটা নিয়ে নেয় আর কি। তো 4s1 এটা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। তো তুমি এটা দেখবা যে এই 4কে যদি n ধরো, n যদি 4 ধরো, 3 মানে কি n-1, তো এটা ইলেকট্রন বিন্যাস কি হয়েছে n-1 d10, ঠিক আছে। পরে 4s1 মানে কি যে 4 মানে n, ns1। তো এটা আসলে কোনটা ইলেকট্রন বিন্যাস দেখো শেষে এটা একমাত্র কার থাকে, যে কপারের থাকে। এই ইলেকট্রন বিন্যাসটা একমাত্র কপারের থাকে। কপারের নিচে সিলভার আছে, সিলভারের থাকে। সিলভার নিচে গোল্ড আছে, গোল্ডের থাকে। এইগুলার এই 3টা ইলেকট্রন বিন্যাসের স্ট্রাকচার এইরকম, ঠিক আছে। এবং ক্রোমিয়ামের স্ট্রাকচার আছে, ক্রোমিয়ামের এখানে 5টা থাকে। ক্রোমিয়ামের স্ট্রাকচার হচ্ছে n-1 d5 ns1, এটা হচ্ছে ক্রোমিয়াম, এটা হচ্ছে ক্রোমিয়ামের স্ট্রাকচার, ঠিক আছে। তো এখানে n-1 d10 ns1 কোনটার, অবশ্যই কপারের, না হইলে সিলভার, না হইলে গোল্ড হইতো। হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপটি নিউটন সংখ্যা কত? হাইড্রোজেনের আইসোটোপ করে জানো? হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টা। আইসোটোপ কি ভাইয়া? যার প্রোটন সংখ্যা একই, বর সংখ্যা ভিন্ন, এটা হচ্ছে আইসোটোপ, ঠিক আছে। প্রোটন সংখ্যা একই, বর সংখ্যা ভিন্ন, এটা হচ্ছে আইসোটোপ। সুন্দর মতো লিখে দেবো আইসোটোপ। আইসোটোপ, টপ আসছে না, আইসোটোপ, ভালো করে বুঝো, আইসোটোপ আসছে, দ্যাট মিনস টপ থেকে পি না প্রোটন আসতেছে না, বুঝে দিতেছে। দ্যাট মিনস আইসোটোপে প্রোটন সংখ্যা সমান থাকে, ভালো করে বুঝো, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, বর সংখ্যা ভিন্ন, ঠিক আছে, বর সংখ্যা ভিন্ন। এরপরে আইসোটন যদি আসে, বা আইসোটন মনে করো, আইসোটন মানে হচ্ছে মনে রাখা নিউটন সংখ্যা সমান। আইসোটন মানে কি? নিউট্রন সংখ্যা সমান। আইসোটন যদি বলে কি ভাই নিউটন সংখ্যা সমান হবে, আইসোটন মানে কি নিউটন সংখ্যা সমান হবে। এরপরে আইসো বার আছে, আইসো বার, দেখো বার থেকে বর বুঝাইতেছে না, তো আইসো বার হবে যখন 2টা মূলের বর সংখ্যা সমান হবে, তখন হবে মানে আইসো বার, বর সংখ্যা সমান বাকিটা ভিন্ন, তখন এটা হবে আইসো বার, ঠিক আছে, বুঝছো? বর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ভিন্ন, এটা হচ্ছে আইসো বার। আইসোটপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান। তো হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটপটির নিউটন বের করতে হচ্ছে। আমরা কোয়েশ্চেন আসছে একটা বা এক্সট্রা বেশি বলে ফেলতেছি। হাইড্রোজেনের আইসোটপ আসে 7টা, একটা হচ্ছে 1 হাইড্রোজেন, একটা 2 হাইড্রোজেন, একটা 3 হাইড্রোজেন, প্রোটিয়াম, ডিটোরিয়াম, টিউট্রিয়াম মেবি, এটা পরে এইটা হচ্ছে এটা 4, পরে 5 হাইড্রোজেন, 6 হাইড্রোজেন, পরে 7 হাইড্রোজেন। এই 7টা হচ্ছে হাইড্রোজেনের আইসোটপ। তো প্রত্যেকটার প্রোটন সংখ্যা তো 1, প্রত্যেকটার প্রোটন সংখ্যা 1, ঠিক আছে, এটা তো আমরা জানি। তো এটা সর্বশেষ আইসোটপের নিউটন সংখ্যা কত? দেখো সর্বশেষ আইসোটপের প্রোটন সংখ্যা 1, বর সংখ্যা 7, নিউটন কি? বর মাইনাস প্রোটন, 6টা আসতেছে নিউটন সংখ্যা, ঠিক আছে, 6টা আসতেছে, ঠিক আছে। কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি? কোনটার আপেক্ষিক আণবিক ভর বেশি? আণবিক ভর বের করো। এই যে সালফিউরিক অ্যাসিড, আণবিক ভর কেমনে বের করো? এই যে সালফিউরিক অ্যাসিড, এইচ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন 2টা আছে, 2 দিয়ে গুণ, প্লাস দিবা, আরেকটা মূল্য যাইতেছি প্লাস দিবা। সালফারের ভর হচ্ছে 32 প্লাস, আরেকটা মূল্য যাইতেছি অক্সিজেন, অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন 4টা আছে, 4 দিয়ে গুণ, তো এটা যদি হিসাব করো কত আসবে? এটা আসবে 98, ঠিক আছে। HNO3 হাইড্রোজেন 1, নাইট্রোজেন 14, অক্সিজেন আছে, অক্সিজেনের 16, অক্সিজেন 3টা আছে, 3 দিয়ে গুণ, তো এটা হিসাব করবা। এইভাবে আণবিক ভর বের করে সব ক্লিয়ার হয়ে যাইতেছে, ক্লিয়ার হয়ে যাইতেছে না? আমাকে বলো 1 + 14 + 16 × 3, এটা আসতে আসতে 63। কার্বনিক অ্যাসিড H2, হাইড্রোজেন 1, 2টা আছে, 2 দিয়ে গুণ, কার্বন 12, অক্সিজেন 16, 3টা আছে, 3 দিয়ে গুণ, তো এটা কত আসে দেখো 1 × 2 + 12 + 16 × 3, এটা আসতেছে 62। এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5, কত আসতেছে 36.5। তো এখানে কোনটা আণবিক ভর বেশি বলো? কোনটার বেশি বের হয়েছে? এটার না, এটার বেশি, শেষ, আনসার হয়েছে। ওকে, এরপরে কোন মৌলের একটা পরমাণুর ভর, কোন মৌলের একটা পরমাণুর ভর এত গ্রাম হলে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? মনে রাখবা আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে, ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে তোমার মৌলের একটি পরমাণুর ভর, ভালো করে বুঝো, মৌলের একটি পরমাণুর ভর। আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি লিখো? আমার সাথে লিখো, মৌলের একটা পরমাণুর ভর, আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি সূত্র ভাইয়া? আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে মৌলের একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 × 10⁻²4, এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র। কি সূত্র বলো? লিখছি সূত্র কি? মৌলের একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 × 10⁻²4। তো এইবার মৌলের একটা পরমাণুর ভর কত দিছে? এই যে 3.1
154 ইন্টু 10 ইনভার্স 23 এটা দিছে, নিচে আছে 1.66 ইন্টু 10 ইনভার্স 24। তো এটা হিসাব করলে যেটা আসে ওইটা হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। 3.154 ইন্টু 10 ইনভার্স 23 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10 ইনভার্স 24, 19 আসতেছে। কত আসতেছে? 19। আর তোমরা কি আমাদের যে ফিজিক্স বেসিক টু প্রো এইচএসসি 27 ওইটাতে ভর্তি হইছো? ওইটাতে কিন্তু অলরেডি স্টুডেন্টরা ভর্তি হয়ে যাইতেছে, প্রায় প্রি বুক করে ফেলছে 5000-এ, অনেকজন ভর্তিও হয়ে গেছে, প্রায় 200-র মতো হবে, 100 150 200 হয়ে যাবে আজকের মধ্যে। তো তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যে ফিজিক্স পরীক্ষা দিছে তো ভালো হয়েছে, তো ডিসকাউন্ট 15 মে পর্যন্ত থাকবে, তো এর আগে ভর্তি হয়ে যাও মনে করে, ঠিক আছে? এরপরে আসো চতুর্থ অধ্যায়। এরপরে কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। সো আমরা পড়তে থাকি নাকি? পড়তে থাকি, চা খাইলে ভালো হইতো। চতুর্থ অধ্যায়, ঠিক আছে? ওকে, ওয়েট একটা সেকেন্ড। হ্যালো, ওকে সবাই দেখো এটাতে কি বলছে ভাই, টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম কত ঘন্টা? এটা কোন চ্যাপ্টার থেকে দিল রে? টেকনেশিয়াম 99 তো এটা হচ্ছে চ্যাপ্টার 3 তে ছিল। হ্যাঁ 3 এটা টেকনেশিয়াম 99, এটা হচ্ছে একটা আইসোটোপ, এটার লাইফ টাইম 6 ঘন্টা মনে রাখো, ঠিক আছে? এটার লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা, ঠিক আছে? এবং একটা জিনিস, এটা হচ্ছে চতুর্থ অধ্যায় না, এটা তৃতীয় অধ্যায়ের মধ্যেই পড়তেছে, এগুলো আসলে এগুলো তৃতীয় অধ্যায়ের মধ্যেই পড়তেছে। তো আমি একটু হচ্ছে এইখানে যাই, এই যে এতটুকু তৃতীয় অধ্যায়, ঠিক আছে? তো এরপরে কি বলছে দেখো, এটা কি অ্যাক্টিনাইড শাহী মৌলসমূহের পারমাণবিক সংখ্যা কত? অ্যাক্টিনাইড হচ্ছে 89 থেকে 103, ল্যান্থানাইড হচ্ছে 57 থেকে 71, এটা হচ্ছে ল্যান্থানাইড, ঠিক আছে? তো আমি হচ্ছে তোমাকে, এটা হচ্ছে ল্যান্থানাইড, ঠিক আছে? এবং এটা হচ্ছে অ্যাক্টিনাইড। সো ক্লিয়ার? এরপর তেজস্ক্রিয় আইসোটোপের আরও কিছু পড়ানো হয়েছে, তোমাদেরকে দেখাই দিই, বই থেকে দেখাই দিই, সমস্যা আছে? বইয়ে আছে, বই থেকে দেখাই দিই। এই যে বইটাতে একটু তেজস্ক্রিয় আইসোটোপগুলো দেখা উচিত, ঠিক আছে? মেইন পার্টগুলো হালকা দেখাই দিতেছি, ঠিক আছে? বলো হবে না? ওকে, বই থেকে দেখাই দিই, এটা হচ্ছে বই। তেজস্ক্রিয় আইসোটোপ, এই যে চলে আসছি। ওকে, এই যে তেজস্ক্রিয় আইসোটোপ, এই যে তেজস্ক্রিয় আইসোটোপ, এই পার্টটা মন দিয়ে পড়বা, ঠিক আছে? এই পার্টটা মন দিয়ে পড়বা। এই যে দেখো কি বলছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার রোগ নির্ণয়ে। এই যে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনেশিয়াম 99, এটাকে কেমনে ইউজ করা হয়? রোগাক্রান্ত স্থানের ছবি তোলার জন্য টেকনেশিয়াম 99 কে ইউজ করা হয়। দেখো টেকনেশিয়াম 99 যেটা, এটাকে কিসের জন্য ইউজ করা হয়? রোগাক্রান্ত স্থানের ছবি তোলার জন্য এটা ইউজ করা হয়, টেকনেশিয়াম 99। তারপরে কি আছে ভাইয়া? এবং টেকনেশিয়ামের লাইফ টাইম কয় ঘন্টা? 6 ঘন্টা। এই যে এটাই এইমাত্র আসলো, টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম কয় ঘন্টা? 6 ঘন্টা, ঠিক আছে? ওকে, এরপরে দেখো রোগ নিরাময়ে কোনটা ভাইয়া? ফার্স্টে হচ্ছে থাইরয়েড ক্যান্সার নিরাময়ে, এই যে তেজস্ক্রিয় আইসোটোপ 131 আয়োডিন, এটা হচ্ছে ইউজ করা। কি ক্যান্সার নিরাময়? থাইরয়েড ক্যান্সার নিরাময়ে 131 আয়োডিন, যেটা এটা কোন রোগ নিরাময়? থাইরয়েড ক্যান্সার নিরাময়ে এটা হচ্ছে করা হয়, ঠিক আছে? ওকে, এরপরে এই আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয়, বুঝছো? এটা থেকে বিটা রশ্মি নির্গত হয় এবং এই বিটা রশ্মি কি করে? থাইরয়েড কোষকে ধ্বংস করে। এবং তোমরা মজার বিষয় দেখবা, এই যে রোগ নির্ণয় যে টেকনেশিয়াম 99, এটা দিয়ে রোগাক্রান্ত স্থানের ছবি তোলা। কেমনে তোলা হয়? ফার্স্টে ইনজেকশন দিয়ে এই আইসোটোপটাকে রোগাক্রান্ত স্থানে ঢুকানো হয় এবং ওইখান থেকে সে গামা রশ্মি নির্গমন করে। ওই গামা রশ্মি পরে হচ্ছে গামা রশ্মি মানে অবজার্ভ করতে পারবে, এরকম যন্ত্র দিয়ে গামা রশ্মি অবজার্ভ করে দেন ওইখান থেকে হচ্ছে পিকচার তুলে ফেলতে পারে। এই যে ওই তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে, তখন বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে ওই স্থানের ছবি তোলা সম্ভব, ঠিক আছে? কত সুন্দর একটা সিস্টেম না? ওকে, এরপরে দেখো টিউমারের উপস্থিতি নির্ণয়ে কবাল 60 ব্যবহার করা হয়, ঠিক আছে? এরপরে রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় 32 ফসফেট ব্যবহার করা হয়। লিখবো 32 ফসফেট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো 32 ফসফেট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 32 ফসফেট, ঠিক আছে? 32 ফসফেট, এটা হচ্ছে লিউকেমিয়া, রক্তের লিউকেমিয়া নিরাময়ে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা লেখা আছে, তোমরা দেখো লিউকেমিয়া রোগের চিকিৎসায় 32 ফসফেট ব্যবহার করা হয়। এরপরে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? ক্ষতিকারক পোকামাকড় ধ্বংসে ব্যবহার করা হয়, সেগুলো তোমরা নিজেরা পড়ো, আমরা পড়ে যাই, ঠিক আছে?